আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। ব্যস্ততার কারণে গত ক্লাসটি তোমাদের নিতে পারিনি। অনেকেই হয়তো তোমরা অপেক্ষায় ছিলে। প্রথমে আমাকে একটু জানাও যে তোমরা আমার কথাগুলো শুনতে পাচ্ছ কিনা, একটু কনফার্ম করো যে আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা। একটু কনফার্ম করবে তোমরা আমার কথাগুলো শুনতে পাচ্ছ কিনা। ওয়ালাইকুম আসসালাম। আজকের ক্লাসটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে যেহেতু আজকে অনেক বেসিক থেকে আজকে পড়াবো, তাহলে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। এবং আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে মূলত ভয়েস চেঞ্জ। আমরা জানি সেটা প্যাসিভ ভয়েস বলা হয়। এটি তোমার বাস্তব জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এতদিন আমরা যে ক্লাসগুলো করেছি অনেক কিছুই হয়তো বাস্তব জীবনে সবসময় কাজে নাও লাগতে পারে, কিন্তু আজকের যে লেকচারটি সেটি বাস্তব জীবনেও কাজে লাগবে। কারণ আমরা কোনো কিছু লেখার সময় হয় অ্যাক্টিভ ভয়েসে লিখি, না হলে প্যাসিভ ভয়েসে লিখি। এমনকি আমরা যখন কোনো কিছু অনুবাদ করতে যাই তখনও আমাদের এই স্ট্রাকচারগুলো ভালো করে জানতে হবে। আর এটাতে তুমি যদি দক্ষ হতে পারো তাহলে তোমার রাইটিং স্কিলটা অনেক বেড়ে যাবে। তা আশা করি তোমরা সেই বিষয়টি অনুধাবন করতে পারবে এবং শেখার চেষ্টা করবে আজকের এই লেকচারটি। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্যাসিভ ভয়েস। তা আসলে ভয়েস কেন হয়, এটা হচ্ছে মূল বিষয়। আগে মূল বিষয়টা হচ্ছে যে যখন কোনো কর্তা নিজেই কোনো কাজ পারফর্ম করে, মূল কথা আবারও বলে নিচ্ছি, দেখো, যখন কোনো কর্তা নিজেই কোনো কাজ পারফর্ম করে তখন সেটা অ্যাক্টিভ ভয়েস হয়। অ্যাক্টিভ কথার অর্থ কি আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, অ্যাক্টিভ কথার অর্থ হচ্ছে সক্রিয়। ঠিক আছে, অ্যাক্টিভ কথার অর্থ হচ্ছে সক্রিয়, আর প্যাসিভ কথার অর্থ হচ্ছে নিষ্ক্রিয়। যখন যে বাক্যে কর্তা নিজেই কোনো কাজ করে তখন সেটা অ্যাক্টিভ ভয়েস হয়। আর কর্তা নিজে সাবজেক্ট পজিশনে থাকা সত্ত্বেও যদি সে নিজে কোনো কাজ না করে, বরং তাকে কেন্দ্র করে কাজটি হয় কিন্তু সে নিজে করছে না, তখন সেটা প্যাসিভ ভয়েস হয়ে যাবে। তোমাদের মনে আছে কিনা যে আমরা কমন কতগুলো ট্রান্সলেশন ছোটবেলা থেকে ব্যবহার করি, যেমন ভাত খাওয়া হয় বলি আমি, আমাকে অপমান করা হয়, ভাত খাওয়া হয়। তো আসলে ভাত কিন্তু নিজে নিজেকে খায় না, বা আমি নিজে নিজেকে অপমান করি না, তখন সেটা প্যাসিভ ভয়েস হয়ে যাচ্ছে। কিন্তু যদি বলি যে আই ইনসাল্ট মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুকে অপমান করি, তো এখানে কর্তা আই ইনসাল্ট, এই যে পরেরটুকু আমি বাদ দিলাম, শুধু এটুকু চিন্তা করো, আই ইনসাল্ট। তাহলে আয়ের সাথে ইনসাল্টের সম্পর্কটা কি? আই নিজেই অপমানের কাজটি করে, তাহলে সেটা অ্যাক্টিভ ভয়েস হয়ে যাবে। তাহলে সেটা কি হয়ে যাবে? অ্যাক্টিভ ভয়েস হবে। হ্যাঁ, কেন কোনো সাউন্ডে কোনো সমস্যা হচ্ছে একটু বলো তো তোমরা। একটু কমেন্ট করে দু একজন বলছে সাউন্ড একটু কম হচ্ছে, দেখো তো। তাহলে সেটা অ্যাক্টিভ ভয়েস। না, সাউন্ডটা তুমি একটু বাড়িয়ে দাও তাহলে ঠিক আছে, তোমার ওখানে বাড়িয়ে দিলে হয়ে যাবে, এর চেয়ে বেশি দিলে অনেকে কষ্ট হয় শুনতে। তবুও তোমরা জানাতে পারো। আচ্ছা, আমি একটু ভয়েসটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, মোটামুটি বাড়িয়ে দিয়েছি। তাহলে এই যে ক্লিপস্টোফেলের এখন যে লেকচারটি আমরা করতে যাচ্ছি সেখানে একটু খেয়াল করে দেখো, এখানে যেটা বলেছে যে সিম্পল প্রেজেন্ট অথবা সিম্পল পাস্ট, প্যাসিভের স্ট্রাকচারটা একই রকম। কিভাবে আমরা বুঝবো প্যাসিভের স্ট্রাকচারটা একই রকম? দেখো, এখানে এই সবগুলোতে এখানে বিভার্বগুলো দেয়া আছে, দেখো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এখানে আমরা মাঝখানে একটু ভাগ করে নিতে পারি, এখানে আমরা মাঝখানে ভাগ করতে পারি। প্রেজেন্ট ইনডিফিনিট হলে সেটা হয়ে যাবে এম, ইজ, আর।
আর পাস্ট ইনডিফিনিট হলে সেটা হয়ে যাবে ওয়াজ ওয়্যার। খেয়াল করে দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে এম ইজ আর, পাস্ট ইনডিফিনিট হচ্ছে ওয়াজ ওয়্যার। ওকে, আমি একটু করছি, দেখো আশা করি এখন ঠিক হয়ে যাবে। এখন আশা করি তোমরা শুনতে পাবে, তবু আমি আরেকটু বাড়িয়ে দিচ্ছি তোমাদের জন্য। ওকে, আচ্ছা তাহলে আমরা এটাকে দুই ভাগে ভাগ করলাম। দেখো দুই ভাগে ভাগ করলাম, এম ইজ আর এবং ওয়াজ ওয়্যার, তারপরে দেখো V3। তাহলে এটা হচ্ছে একদমই মূল স্ট্রাকচার। এটা বুঝাতে গেলে আমি একটু অন্য একটি আলোচনায় যাচ্ছি তোমাদের জন্য, যেটা সুবিধা হবে। একটু খেয়াল করে দেখো যে আমি যদি এই বোর্ডটি তোমরা আশা করি দেখতে পাচ্ছ, এখানে যে আলোচনাটি আছে, আচ্ছা সেটা হচ্ছে দেখো এই যে প্যাসিভ স্ট্রাকচারটা, আমি যে একটি সেন্টেন্স লিখেছি, দেখো উপরে লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট, যে কোনো প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটকে যদি আমি ভয়েস করতে চাই, তাহলে আমার এই স্ট্রাকচারটা ফলো করতে হবে, যেটা ক্লিফস্টোফেলে লিখেছে এম ইজ আর ওয়াজ ওয়্যার V3, ভার্বের পাস্ট পার্টিসিপল। আর আমি এটাকে একদম পূর্ণাঙ্গ সেন্টেন্স আকারে লিখেছি, দেখো তোমার সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। এই বি বলতে প্রেজেন্ট বি কি হতে পারে, এম ইজ আর, পাস্ট বি হচ্ছে ওয়াজ ওয়্যার। ঠিক আছে, পাস্ট বি হচ্ছে ওয়াজ ওয়্যার, প্রেজেন্ট বি হচ্ছে এম ইজ আর, এটা মনে রাখবে। তাহলে পাস্ট বি হচ্ছে ওয়াজ ওয়্যার, প্রেজেন্ট বি হচ্ছে এম ইজ আর, আর এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। আরেকটা কথা মনে রাখতে হবে, সব সেন্টেন্সকে কিন্তু আমি প্যাসিভ করতে পারবো না। ঠিক আছে, সব সেন্টেন্সকে আমি প্যাসিভ করতে পারবো না। তো প্রথমেই আমি যদি একটু দেখো স্টিকি নোট দেই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। সব সেন্টেন্সকে আমি কি করতে পারবো না, আচ্ছা এটা সব সেন্টেন্সকে আমি প্যাসিভ করতে পারবো না। তো অবশ্যই কি লাগবে, আচ্ছা কি লাগবে, প্রথম কথা হচ্ছে দেখো আই, মনে করো সহজ এক্সাম্পল দিয়ে বুঝাই তোমাদের, আই লাভ ইউ। এই সেন্টেন্সটাকে আমরা ভয়েস করতে পারবো। খেয়াল করে দেখো এই সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ করতে পারবো। কেন পারবো একটু খেয়াল করে দেখো, যেখানে V1 আছে মানে প্রেজেন্ট ভার্ব আছে, এখানে প্রেজেন্ট ভার্ব আছে। তাহলে আমি যদি এটাকে প্যাসিভ করি, তো প্রথমেই যেটা আসবে দেখো, এই যে যেটা অবজেক্ট, এই অবজেক্টকে তোমার সাবজেক্ট বানাতে হবে, এই অবজেক্টকে তোমার সাবজেক্ট বানাতে হবে। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে দেখো, ইউ, এটাকে আমি ইউ লিখলাম। আর এই যে দেখো প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে এখানে এম ইজ আর হবে, এই এম ইজ আর এর কারণে এখানে আমরা কি দিব, আর দিব, ইউ এর সাথে আর। আর ওই লাভ যেটা, সেটা কি হয়ে যাবে লাভড, দেন এরপরে কি হয়ে যাবে বাই মি। ঠিক আছে, লাভড বাই মি। তা আশা করি তুমি সেটা বুঝতে পেরেছো। আহ এবং আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এখানে এই যে দেখো অবজেক্ট যেটা, সেটাকে আমি সাবজেক্ট বানাচ্ছি। তাহলে আমি একটু মার্ক করে দিচ্ছি তোমাদের জন্য, যেটা তোমাদের জন্য সহজ হবে। আমি একটু লাল কলম লাল মার্কার দিয়েই তোমাকে করে দিচ্ছি, দেখো তোমাদের জন্য সহজ হবে। এই যে ইউটা দেখো, ইউ, এই ইউটা সাবজেক্ট হয়ে গেল। আর এই যে লাভ, দেখো এই লাভটা হয়ে গেল আর লাভড। তাহলে এটা একটু খেয়াল করো, যেটা লাভ সেটা হবে আর লাভড, যেটা ডু সেটা হবে এম ইজ আর ডান। এই যে দেখো এম ইজ আর, এখানে এম ইজ আর, তাহলে আর এই লাভটা হলো এটা, আর এই যে আই, সেই আইটা এখানে কি হয়ে যাচ্ছে দেখো বাইয়ের পরে যাচ্ছে। এই যে দেখো এখানে বাইয়ের পরে, মানে এই মিটা কিন্তু বাইয়ের পরে, তাহলে বাই মি এটা পরে যাচ্ছে। এটুকু আমার মূল কথা নয়, মূল কথা হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট বানাবো। আর প্রেজেন্ট টেন্স হলে এম ইজ আর V3 দিব, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে ওয়াজ ওয়্যার V3। ঠিক আছে, তাহলে আমরা যদি এটা একটু করে নিই, দেখো
আমি যদি আবার এখানে একটু লিখি তাহলে সেম জিনিসটাই কি হবে দেখো, যদি বলি আই লাভড ইউ, সেম জিনিসটাই কি হচ্ছে এখানে এসে যেটা হচ্ছে, আমি একটু জায়গা রাখছি, দেখো ইউটা ঠিক থাকছে, জাস্ট কি চেঞ্জ হচ্ছে দেখো, ওয়ার লাভড দেন বাই, এরপর আবার আগের মতোই মি হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখো জাস্ট আমার চেঞ্জ হচ্ছে কোনটা, এই অংশটুকু, এই অংশটুকু কিন্তু আমার চেঞ্জ হচ্ছে। তাহলে যেটা খেয়াল করে দেখো আর লাভড ছিল সেটা হয়ে গেল ওয়ার লাভড, কারণ এটা পাস্ট টেন্স, এটা পাস্ট টেন্স। তাহলে যদি V2 থাকে, যদি পাস্ট টেন্স থাকে তাহলে আমি ওয়াজ ওয়ার ব্যবহার করব, আর যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে am is are ব্যবহার করব। তাহলে আজকে থেকে জেনে নিলাম যে am is are ছাড়া এখানে ভয়েস চেঞ্জ হবে না, প্যাসিভ ভয়েস হবে না। তাহলে প্যাসিভকে কি করতে হবে, তাহলে অবজেক্টকে কি বানাতে হবে, সাবজেক্ট বানাতে হবে। অবজেক্টকে কি বানাবো আমরা, দেখো সাবজেক্ট বানাবো, এটা মনে রাখবে। অবজেক্টকে আমরা তাহলে কি বানাবো, তাহলে অবজেক্টে আমরা সাবজেক্ট বানাচ্ছি, দেখো অবজেক্টকে আমরা সাবজেক্ট বানাবো, এটা বুঝতে পেরেছো। তাহলে অবজেক্টকে আমরা সাবজেক্ট বানাবো, আর প্রেজেন্ট টেন্স হলে am is are ব্যবহার করব, পাস্ট টেন্স হলে was were ব্যবহার করব, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এটা আমরা একটা উদাহরণ দিয়ে দেখালাম। আর এইটাকে যদি আমি ইন্ট্রোগেটিভ করি, এই সেন্টেন্সটাকে যদি ইন্ট্রোগেটিভ করি তখন বিটা আগে চলে আসে, দেখো ঠিক আছে, দেখো এখানে বিটা কোথায় চলে আসে, তাহলে বিটা এখানে দেখো আগে চলে আসে, ঠিক আছে, একটু খেয়াল করে দেখো। তাহলে এখানে এই বিটা আগে আসছে, এই বিটা দেখো এখানে আগে আসছে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, জাস্ট এই বিটা আগে চলে আসতেছে। আর এটা যদি ইন্ট্রোগেটিভ WS কোশ্চেন করতে চাইলে, এই যে বি আগে, তার আগে WS কোশ্চেন, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। একটা জিনিস মনে রাখো, এখানে কিন্তু am is are, এখানে am is are, এখানেও am is are, বা এখানে was were, এখানেও was were, সেম জিনিসটা হতে পারে। তাহলে am is are এবং was were এই সেম বিষয়টাই কিন্তু এখানে কি হতে পারে, ব্যবহৃত হতে পারে। তাহলে আমরা একটু ক্লিপসে যাই, তাহলে বুঝতে পারবো। এই যে দেখো am is are, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তা আমরা সরাসরি চলে যাচ্ছি, দেখো যে একটা সেন্টেন্সে চলে যায়, তাহলে বুঝতে পারবা। এই যে দেখো হারিকেনস, ডেস্ট্রয়, এই যে দেখো ডেস্ট্রয় হচ্ছে V1 প্রেজেন্ট, এ গ্রেট ডিল অফ প্রপার্টি, এটা হলো অবজেক্ট, এটুকু হচ্ছে অবজেক্ট। আর এটা ভার্বটা প্রেজেন্টে আছে, এই যে দেখো ভার্বটা কিসে আছে, প্রেজেন্ট, এখানে লিখে দিয়েছে, দেখো ভার্বটা প্রেজেন্টে আছে। যেটা ওরা কমপ্লিমেন্ট বলছে, আমরা জানি যে এটাকে কমপ্লিমেন্ট বলা হয় না, এটাকে বলা হয় অবজেক্ট। ইতিমধ্যে যারা ক্লাস করেছো আগের তারা জানো যে এটা অবজেক্ট। তাহলে আমি কি করব, প্রথমে হচ্ছে সাবজেক্টটাকে, এই যে অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো, এই যে বানালাম, দেখো এ গ্রেট ডিল অফ প্রপার্টি, এটা বানালাম। তারপরে কি হবে, am is are, am is are, তাহলে এই গ্রেট ডিল অফ প্রপার্টির সাথে কি হবে, ইজ, আর এই ডেস্ট্রয় হলে এখানে কি হয়ে যাবে, ডেস্ট্রয়েড। তাহলে আমাদের স্ট্রাকচারটা কি দেখো আরেকবার, এই যে am is are V3, am is are V3, তাহলে ডেস্ট্রয়টা ইজ ডেস্ট্রয়েড, প্লেটা ইজ প্লেড, বা আর প্লেড, বা am প্লেড, এরকম হবে। ডু ইজ, ডু এরটা কি হয়ে যাবে, ইজ ডান, বা ওয়াজ ডান, বা ওয়ার ডান, এরকম হয়ে যাবে। যেহেতু এই ভার্বটা প্রেজেন্ট, এই জন্য আমরা প্রেজেন্ট বি ব্যবহার করব। আর এই যে ডেস্ট্রয়, এই ডেস্ট্রয়টা এখানে এসে কি হয়ে গেছে, দেখো ডেস্ট্রয়েড। আর এই যে হারিকেনস, এই যে দেখো এটা সাবজেক্ট, হারিকেনস, এটা বাই দিয়ে এটাকে আমরা প্যাসিভ করেছি, দেখো হারিকেনস, এটা বাই দিয়ে এটাকে কি করেছি, আমরা প্যাসিভ করেছি। তা আশা করি এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না, তোমরা যে কোনোটাকে পারবে। আমরা আরেকটা উদাহরণ দেখি, দ্য টর্নেডো ডেস্ট্রয়েড, একটু খেয়াল করে দেখো এই ভার্বটা পাস্ট টেন্সে আছে, এই ভার্বটা পাস্ট টেন্সে আছে। তাহলে আমি এটাকে আগে নিয়ে আসবো, সাবজেক্ট বানাবো। তাহলে আমি এখানে এটা 30 হাউসেস সাবজেক্ট বানালাম, যেহেতু এটা পাস্ট টেন্স তাহলে ওয়াজ ওয়্যার হবে। তাহলে হাউসেস সাথে কি হবে, হাউসেসে যেহেতু প্লুরাল আছে ওয়্যার হবে। আর এই যে ডেস্ট্রয়েডটা, এটা V3, এটা কিন্তু এখানে V2, এটা কিন্তু এখানে V2, কিন্তু এখানে V3, এটা V2 কিন্তু এটা V3, এটা মনে রাখবা, এটা V2, এটা V3, এটা তোমাকে বুঝতে হবে। আচ্ছা, তাহলে দ্য টর্নেডো ডেস্ট্রয়েড 30 হাউসেস, 30 হাউসেস ওয়্যার ডেস্ট্রয়েড। এরপর এই যে দেখো দ্য টর্নেডো, এই টর্নেডোটা কোথায় আসতেছে, দেখো এই টর্নেডোটা কোথায় চলে আসতেছে, এই যে দেখো এখান থেকে
এই পরে চলে আসতেছে, যেটা বাইয়ের পরে, এই যে দেখো বাইয়ের পরে, ঠিক আছে? তাহলে ওটা V2, এটা V3। তাহলে আশা করি এর পরে তোমাদের আরো ইম্পর্টেন্ট আলোচনা আছে, কজেটিভ ভার্বের আলোচনা, সেটা একটু পরে যাচ্ছি। তাহলে এটাতে আর আশা করি তোমাদের সমস্যা হবে না। তাহলে প্রেজেন্ট হলে am is are, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, পাস্ট হলে was were, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। আর যদি কন্টিনিউয়াস হয় তাহলে কি দিব দেখো, প্রেজেন্ট প্রোগ্রেসিভ, পাস্ট প্রোগ্রেসিভ, একই কথা। জাস্ট প্রেজেন্ট হলে am is are দিব, এই যে আমি মাঝখানে দিচ্ছি am is are দিব। আর প্রেজেন্ট হলে am is are দিব, পাস্ট হলে was were দিব। প্রেজেন্ট হলে am is are দিব, পাস্ট হলে was were দিব। এখানে একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে am is are, এখানে একটু খেয়াল করে দেখো, তাহলে এটা হচ্ছে was were। তাহলে এটা am is are, এটা কি হবে was বা were। তারপরে being, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে যে কোনো কন্টিনিউয়াসকে প্যাসিভ করার জন্য am is are এর পরে একটা জিনিস আসবে, being ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা লাগবেই, এটা ছাড়া প্যাসিভ করা যাবে না, being। তারপরে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। তাহলে আমি একটু আবার আমার ইয়েতে স্লাইডে চলে যাই। এবার দেখো, এই যে দেখো, এটা একটু খেয়াল করে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। এটা একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবে। দেখো এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াসে কি হবে, সাবজেক্টের পরে বি, তারপরে বিং, তারপরে V3। দেখো বিং, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে সাবজেক্টের পরে বি বলতে প্রেজেন্ট বি হলে আবারও am is are, পাস্ট বি হলে was were। ঠিক আছে? তাহলে আমি যদি বলি সমস্যাটি সমাধান করা হচ্ছে, তাহলে আমরা কি বলবো, দ্য প্রবলেম ইজ বিং সলভড, দ্য প্রবলেম ইজ বিং সলভড। ঠিক আছে? তাহলে তাকে অনুরোধ করা হচ্ছে, হি ইজ বিং রিকোয়েস্টেড, হি ইজ বিং রিকোয়েস্টেড। আমাকে অনুরোধ করা হচ্ছে, আই অ্যাম বিং রিকোয়েস্টেড। বইটি কেনা হচ্ছে, দ্য বুক ইজ বিং প্লেড বট, বইটি সংগ্রহ করা হচ্ছে, দ্য বুক ইজ বিং কালেক্টেড। ঠিক আছে? পেজ নাম্বার হচ্ছে ক্লিফসের পেজ 167, 167 নাম্বার পেজ ক্লিফস্টোফেলের। ক্লিফস্টোফেলের পেজ নাম্বার হচ্ছে 167। ঠিক আছে? 167 নাম্বার পেজ, এটা মনে রাখবে 167। তাহলে এটাতে তোমার আশা করি আর প্রবলেম হবে না। তাহলে আমরা কি করব, যে কোনো কন্টিনিউয়াস সাবজেক্টের পরে am is are, প্রেজেন্ট হলে am is are, পাস্ট হলে was are, তারপর বিং, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। আচ্ছা, তোমাদের একটা বিস্তারিত ক্লাস আছে ইয়েতে, আমাদের ইউটিউবে ক্লাস আছে, ওটা একটু পরে দেখে নিও। আরেকটা ক্লাস আছে, তোমরা একটু পরে দেখে নিলে হবে। আমি একদম বেসিক সহ পড়িয়েছি, এটা লাইভ ক্লাস আছে, দেখবা। আচ্ছা দেখো, এই যে এটা কন্টিনিউয়াস টেন্স, দ্য কমিটি ইজ কনসিডারিং সেভারাল নিউ প্রপোজালস। তাহলে এইটুকু কন্টিনিউয়াস, এই যে প্রেজেন্ট প্রোগ্রেসিভ, দেখো এইটুকু আলাদা, এইটুকু আলাদা হয়ে যাবে, এইটুকুকে আমরা আলাদা রাখতে পারি। দেখো এই যে এইটুকুকে আলাদা রাখতে পারি, আর এইটাকে আলাদা করতে পারি আমরা। ঠিক আছে? তাহলে কি করতে হবে, এই যে সাবজেক্টটা, যেটা এখানে যেটা অবজেক্ট, সেটাকে সাবজেক্ট বানাতে হবে। দেখো সেভারাল নিউ প্রপোজালস। আর আমরা কি জেনেছি, আমরা স্ট্রাকচারটা কি শিখেছি, দেখো এই যে am is are বিং, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এই যে আর বিং, এই যে দেখো আর বিং, am is are বিং, তারপরে কি আবার ভার্বের পাস্ট পার্টিসিপল, am is are বিং, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে কি সেভারাল নিউ প্রপোজালস আর বিং কনসিডার্ড। এই যে কমিটি, দেখো দা কমিটি, এটা কি হয়ে গেল, বাই দা কমিটি হয়ে গেল, বাই দা কমিটি হয়ে গেল। তাহলে আশা করি বুঝতে পেরেছো, এখানে আমরা কি দিব, বাই দা কমিটি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে আমরা am is are ব্যবহার করব, আর পাস্ট কন্টিনিউয়াস হলে was were ব্যবহার করব। যেমন পরেরটা দেখো, পরেরটা দেখো, দ্য কমিটি ওয়াজ কনসিডারিং, জাস্ট এইটুকু চেঞ্জ হবে। দেখো পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ কনসিডারিং, ওয়াজ বিং, ওয়ার বিং, অথবা ওয়াজ বিং কনসিডার্ড। যেহেতু সাবজেক্টটা প্লুরাল, সেভারাল নিউ প্রপোজালস, এই জন্য কি হবে, দেখো ওয়ার বিং, এই যে দেখো ওয়ার বিং, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, ওয়ার বিং কনসিডার্ড, ওয়ার বিং কনসিডার্ড, তারপরে এই যে আগের মতো কি, বাই দা কমিটি, বাই দা কমিটি। সো এটা বুঝতে পেরেছো তাহলে আশা করি। তাহলে আর তাহলে এটা গেল হচ্ছে পারফেক্ট। তাহলে যে কোনো কন্টিনিউয়াসকে প্যাসিভ করব হচ্ছে am is are, তারপরে বিং, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। পাস্ট টেন্স হলে হয়ে যাবে was were, তারপরে বিং, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। এবার আমরা আবার একটু যাই, দেখো যদি পারফেক্ট টেন্স হয় তাহলে কি করতে হবে। এই যে পারফেক্ট যখন হবে তখন কি করবা, এটা একটু খেয়াল করো। তাহলে যখন পারফেক্ট টেন্স হবে তখন এই সাবজেক্টের পর এখানে কি করতে হবে, দেখো এই যে সাবজেক্ট, এই সাবজেক্টের পর যেটা করতে হবে, দেখো একটা হ্যাভ বা হ্যাজ আসবে। এই যে দেখো হ্যাভ বা হ্যাজ,
যদি পাস্ট পারফেক্ট হয় হ্যাড হবে, আর এরপরে বিন লাগবে। বিন ছাড়া কিন্তু এখানে আবার প্যাসিভ হচ্ছে না। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এম ইজ আর ছাড়া প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ হচ্ছে না। তারপরে হচ্ছে হ্যাভ হ্যাজ ছাড়া তোমার এটার বিন ছাড়া মানে তোমার পারফেক্টের প্যাসিভ হচ্ছে না, কন্টিনিউয়াসে বিং ছাড়া হচ্ছে না। তাহলে বি ভার্ব ছাড়া এখানে প্যাসিভ হচ্ছে না, এটা মনে রাখবে। তারপরে এখানে কি দেখো, ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আই হ্যাভ প্লেইড কি হয়ে যাবে, ইট হ্যাজ বিন প্লেইড। ঠিক আছে, আই হ্যাভ প্লেইড ক্রিকেট, তাহলে ক্রিকেট হ্যাজ বিন প্লেইড, ক্রিকেট হ্যাজ বিন প্লেইড। তাহলে আই হ্যাভ সলভড দ্য প্রবলেম, তাহলে I have played cricket, cricket has been played. I have solved the problem has been solved. এটা এখানে আছে, আমরা একটা এক্সাম্পলে যাই। এই যে দেখো, পারফেক্ট কি দাঁড়াচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট। জাস্ট এটুকু হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, আর এই যে প্রথম দুটি প্রেজেন্ট পারফেক্ট, পরেরটা পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্টের পরে কি হয়ে যাবে দেখো, পাস্ট পারফেক্টের পরে কি হবে, দেখো পাস্ট পারফেক্টের পরে কি হবে, দেখো একটা বিন যোগ করতে হচ্ছে, হ্যাভ হ্যাজ এর পরে একটা বিন, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, ইট হ্যাজ বিন ডান, দ্য প্রবলেম হ্যাজ বিন সলভড, আই হ্যাভ বিন ইনসাল্টেড। ঠিক আছে, দ্য বুক হ্যাজ বিন কালেক্টেড, বইটি সংগ্রহ করা হয়েছে। এবার আমরা দেখবো এটা কিভাবে প্যাসিভ করতে হচ্ছে। এই যে দেখো, তোমার টার্গেট হচ্ছে হ্যাজ অর্ডার্ড, হ্যাজ অর্ডার্ড, দেন তোমার টার্গেট হচ্ছে অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট বানাবা। এই যে সাম নিউ ইকুইপমেন্ট, ঠিক আছে, সাম নিউ ইকুইপমেন্ট। তারপরে হ্যাজ অর্ডার কি হয়ে যাবে, হ্যাজ বিন অর্ডার্ড, হ্যাজ বিন অর্ডার্ড বা হ্যাভ বিন অর্ডার্ড। এই যে হ্যাজ বিন বা হ্যাভ বিন, হ্যাজ বিন অথবা হ্যাভ বিন দেখো। ঠিক আছে, যদি এটা প্লুরাল হতো এখানে হ্যাভ বিন দিতাম। আমরা জানি ইকুইপমেন্ট একটা সিঙ্গুলার, এটা একটা আনকাউন্টেবল নাউন, এটা সিঙ্গুলার। তাহলে এটা হ্যাজ বিন, তারপরে অর্ডার্ড হয়ে যাবে, তার মানে ভার্বের পাস্ট পার্টিসিপল হ্যাজ বিন অর্ডার্ড। আর ওই যে কোম্পানি, তাহলে বাই দা কোম্পানি হয়ে যাচ্ছে। আচ্ছা, একইভাবে দেখো যদি আমি পাস্ট পারফেক্টে প্যাসিভ করি, একই জিনিস, হ্যাড অর্ডারটা কি হয়ে যাবে, তাহলে হ্যাড বিন অর্ডার্ড, হ্যাড বিন অর্ডার্ড। এই যে দেখো সাম নিউ ইকুইপমেন্ট, সব ঠিক আছে, জাস্ট এখানে হয়ে গেছে হ্যাড বিন অর্ডার্ড। দেখো তাহলে হ্যাজ বিন অর্ডার, হ্যাড বিন অর্ডার্ড এখানে আছে, হ্যাড অর্ডার্ড আছে, এটা হয়ে যাবে হ্যাড বিন অর্ডার। তাহলে হ্যাড কালেক্টেড হয়ে যাবে হ্যাড বিন কালেক্টেড, হ্যাড সলভড হয়ে যাবে হ্যাড বিন সলভড। ঠিক আছে, হ্যাড বিন সলভড, ওই জিনিসটা মনে রাখবে। তাহলে তোমার যে কোনো পারফেক্টের তাহলে কি হ্যাভ হ্যাজ হ্যাড, তারপরে V3। এবার আসে আমরা সকল মডেল, একটাই স্ট্রাকচার দেখো, মডেল এম এ মানে মডেল অক্সিলারি, তারপরে বি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। যত মডেল আছে এখানে এই জিনিসটা মনে রাখবা, যত মডেল আছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, যত মডেল আছে এই সূত্রটা মেনে চলবে। তাহলে ওইটাও আমরা একটু দেখে আসি এখান থেকে। ঠিক আছে, এটাও আমরা দেখে আসি, তাহলে বুঝতে পারবো। এই যে দেখো, যত মডেল আছে যে সাবজেক্টের পরে তোমাকে মডেল অক্সিলারিটা ব্যবহার করতে হবে, তারপরে বি ব্যবহার করবা, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আই উইল হেল্প ইউ, ইউ উইল বি হেল্পড, আই উইল হেল্প ইউ কি হবে দেখো, আই উইল হেল্প ইউ কি হবে, ইউ উইল বি হেল্পড। আই হ্যাভ প্লেইড ক্রিকেট, মনে করো আই হ্যাভ প্লেইড ক্রিকেট, তাহলে আই উইল প্লে ক্রিকেট, তাহলে ক্রিকেট উইল বি প্লেইড, ক্রিকেট খেলা হবে, ক্রিকেট উইল বি প্লেইড। সমস্যাটি সমাধান করা হবে, দ্য প্রবলেম উইল বি সলভড। তারপরে তাকে হত্যা করা হবে, হি উইল বি কিলড। আমাকে অপমান করা হবে, আই উইল বি ইনসাল্টেড। তাহলে এখানে যে কোনো মডেল, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, যত মডেল আছে এই যে দেখো এখানে মডেলগুলো দিয়ে দিয়েছি। তাহলে আমরা এখানে যেটা দেয়া আছে, এই যে দেখো মডেলগুলো দেয়া আছে, উইল, ক্যান, শুড, উড, হ্যাভ টু, হ্যাজ টু হতে পারে, হ্যাভ টু এবং হ্যাজ টু হতে পারে। তাহলে এটা চলে যায়, আমরা এখানে দেখো এই যে মডেল প্লাস বি, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল। এই যে দেখো এখানে শুড, মডেল প্লাস ভার্বের বেস ফর্ম, শুড সাইন। ঠিক আছে, শুড সাইন, মডেল প্লাস এই যে শুড সাইন। তাহলে এখানে কি হবে, শুড বি, শুডটা হয়ে যাবে শুড বি, শুড হয়ে যাবে শুড বু, উইল হয়ে যাবে উইল বি, ক্যান হয়ে যাবে ক্যান বি, মে হয়ে যাবে মে বি। তারপরে এই যে ভার্বটা থাকবে এই ভার্বের পাস্ট পার্টিসিপল সাইনড। তাহলে উইল প্লে উইল বি প্লেড, উইল কালেক্ট উইল বি কালেক্টেড। ঠিক আছে, ক্যান ডু ক্যান বি ডান, ক্যান ডু ক্যান বি ডান, ক্যান বি ডান। তাহলে এই যে আবার অবজেক্টটাকে সাবজেক্ট বানাতে হবে, দেখো এটাকে সাবজেক্ট বানালাম, 3 কন্ট্রাক্টস, তারপরে ওই যে শুড সাইন, শুড বি সাইন, শুড বি সাইন, এরপরে ওই যে দ্য ম্যানেজার, এই যে দেখো এটা হচ্ছে অবজেক্ট, তারপরে বাই দ্য ম্যানেজার।
বাই দ্য ম্যানেজার। তাহলে চারটা স্ট্রাকচার শিখলাম আমরা, একটু সামারি করে নাও। চারটা স্ট্রাকচার, একটা হচ্ছে সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, আরেকটা হচ্ছে সাবজেক্ট প্লাস বি প্লাস বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, দেন সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ বিন, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে সাবজেক্টের পরে মডেল অক্সিলারি, তারপরে বি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে টোটাল চারটি স্ট্রাকচার আমরা পেয়ে গেলাম ভয়েসের ক্ষেত্রে। আচ্ছা, এখন এগুলোকে ইন্টিগ্রেটিভ করতে চাইলে তুমি তোমার মতো করে ইন্টিগ্রেটিভ করবা, ওই যে ভার্বটাকে আগে নিয়ে যাবা, ভার্বটাকে আগে নিয়ে গেলে সেটা কি হয়ে যাবে, সেটা ইন্টিগ্রেটিভ হয়ে যাবে। তবুও আমরা আরেকটা প্যাসিভ দেখব, যদি কখনো মানে হ্যাভ থাকে তখন ওটা হ্যাভ কল থাকে, হ্যাভ প্লাস ভি থ্রি থাকে, তাহলে হ্যাভ বিন হয়ে যায়। যেমন আরেকটা স্ট্রাকচার, শুড হ্যাভ কল্ড, এখানে একটা মনে রাখবা, শুড হ্যাভ কল্ড, হ্যাভ এর পরে যখন ভি থ্রি থাকবে তখন এই মাঝখানে এখানে একটা বিন চলে আসবে। এই যে বিন, দেখো এখানে বিন, এখানে কি চলে আসবে, বিন। তাহলে একটু চিন্তা করে দেখো, বিন চলে আসছে, এই যে দেখো somebody should have called the president, তাহলে প্রেসিডেন্ট, দা প্রেসিডেন্ট আগে চলে আসলো। তারপরে শুড হ্যাভ কমন দিবা, এই যে এই দুটো কমন, শুড হ্যাভ টুকু কমন, শুড হ্যাভ, তারপরে একটা বিন আসবে, তারপরে একটা বিন আসবে, তারপরে এই যে ভি থ্রিটা এখানে চলে আসবে, ভি থ্রিটা এখানে চলে আসবে, দেখো কল্ড, তারপরে দিস মর্নিং, দ্য প্রেসিডেন্ট শুড হ্যাভ, দ্য প্রেসিডেন্ট শুড হ্যাভ বিন কল্ড দিস মর্নিং, দ্য প্রেসিডেন্ট শুড হ্যাভ বিন কল্ড দিস মর্নিং। তাহলে আশা করি বুঝতে পেরেছো, এটা নিয়ে সমস্যা হবে না। তাহলে শুড হ্যাভ ডান হলে শুড হ্যাভ বিন ডান হয়ে যাবে, শুড হ্যাভ ডান হলে উইল হ্যাভ ডান হলে উইল হ্যাভ বিন, মাস্ট হ্যাভ ডান হলে মাস্ট হ্যাভ বিন ডান হয়ে যাবে, মাস্ট হ্যাভ বিন ডান হয়ে যাবে। আচ্ছা, তারপরে এবার আসো, এই যে এটাকে তোমরা নিজেরাই যে ঘরে বসে একটু প্যাসিভ করবা, যেমন somebody calls the president every day, তাহলে এই যে কলসের দিকে তাকাও, তাহলে এটা এক নাম্বারটা দিয়ে হবে, সাবজেক্ট প্লাস ভি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, এম ইজ আর, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে দ্য প্রেসিডেন্ট সাবজেক্ট, তাহলে দ্য প্রেসিডেন্ট এম ইজ আর, তাহলে দ্য প্রেসিডেন্টের সাথে ইজ হবে, ইজ কল্ড, দ্য প্রেসিডেন্ট ইজ কল্ড বাই সামবডি, ঠিক আছে, বা এভরিডে সামবডি পরেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। ইজ কলিং, এটা হয়ে যাবে কন্টিনিউয়াস, তাহলে আদার মেম্বার্স আর বিং কল্ড বাই জন, ওই যে আর বিং কল্ড, চারটা স্ট্রাকচার, ওই চারটা স্ট্রাকচার জানলে সবগুলো এইগুলো এখানে যে এক্সারসাইজ গুলো আছে সবগুলো ওটা দিয়ে করতে পারবে। তাহলে আশা করি তোমরা নিজেরা করবা, আমি করলে তো আর ওটা কাজ হলো না, তোমাদের নিজেরা করতে হবে। Then is very important causative verb. You know what is causative verb? নিজে না করে যখন কোনো কাজ অন্যকে দিয়ে করানো হয় তখন সেটাকে causative verb বলা হয়। নিজে না করে যখন অন্যকে দিয়ে, নিজে না করে যখন অন্যকে দিয়ে কি হবে, করানো হবে, তখন সেটা causative verb। সেটা কিছু কিছু সেন্টেন্স আছে সরাসরি causative, আর কিছু কিছু সেন্টেন্স আছে তোমাকে বানাতে হবে। যেমন মনে করো, আমরা যদি এখানে সহজ কথা বলি, সহজ জিনিস যদি আমি যদি এটা বলি, দেখো যে কজেটিভ ভার্ব তুমি কিভাবে বুঝবা আর কি, আই ইট রাইস, আর আই ফিড, যদি বলা হয় দেখো আই ফিড হিম, আমি তাকে খাওয়াই, এই দুইটা সেন্টেন্সের মধ্যে একটা পার্থক্য আছে, দেখো খেয়াল করে দেখো, এখানে হচ্ছে এই খাওয়ার কাজটা আমি নিজেই করছি, বা আই ফিড রাইস, আমি ভাত খাওয়াই, আমি খাই না। এটা যদি এখানে হিম না দিয়ে রাইসও দাও কোনো সমস্যা নাই, আমি যদি এটাকে তাহলে আমি খাওয়াই, এটা হচ্ছে আমি খাই, এটা আমি খাওয়াই, দুইটা খেয়াল করে দেখো, নিজে করে না, অর্থাৎ এই কাজটা আমি নিজে করছি না, নিজে না করলে তখন সেটাকে হয়ে যাবে কজেটিভ ভার্ব। আচ্ছা, এবার আর যদি নিজে করি তাহলে সেটা কজেটিভ হবে না। এখন প্রশ্ন হচ্ছে, সব ভার্বের তো কজেটিভ নাই, সব ভার্বের কজেটিভ ইংরেজি ভাষায় নেই, ঠিক আছে, যেমন সি মানে দেখা, কিন্তু শো মানে দেখানো, তাহলে সি মানে নিজেই দেখা, আমি যেটা দেখব, শো মানে আরেকজনকে দেখা, আমি দেখাচ্ছি না, আরেকজনকে দেখাচ্ছি, তাহলে এটা হচ্ছে কজেটিভ ভার্ব, শোটা হচ্ছে কজেটিভ ভার্ব, ঠিক আছে, শোটা হচ্ছে কজেটিভ ভার্ব। এখন কজেটিভ ভার্বের একটা বিশেষ স্ট্রাকচার আছে, সেটা আমরা একটু দেখব, যে ভার্বের কজেটিভ রূপ নাই, আমি যদি এটাকে এই করে দেখো, যে ভার্বের কজেটিভ রূপ নেই, একটু খেয়াল করে দেখো, যে ভার্বের কজেটিভ রূপ নেই,
যে ভার্বের কজেটিভ রূপ নেই, যেমন ধরে নাও সে আমাকে হাসায়, হি মেক্স মি লাফ। একটু খেয়াল করো, একটু খেয়াল করে দেখো, হি মেক্স মি লাভ, এই সেন্টেন্সটা খেয়াল করো, হি মেক্স মি লাভ, সে আমাকে হাসায়। এখানে দেখো এই হাসানোর কোনো ইংরেজি নাই, হাসা নিজে হাসা সেটা হচ্ছে লাভ, এটা আই লাভ, আমি হাসি, কিন্তু সে আমাকে হাসায়, হি লাভস মি তো আর বলতে পারবো না, ঠিক আছে, হি লাভস মি বলা যাবে না। তাহলে এই ভার্বের কি নেই, কোনো পজিটিভ ফর্ম নেই, ঠিক আছে, এই যে এই ভার্বের দেখো কোনো পজিটিভ রূপ নেই, এটার আলাদা কি নেই দেখো, পজিটিভ রূপ নেই, এটাকে আলাদাভাবে এই যে লাভ ভার্বের, এই লাভ ভার্বের আলাদা কোনো পজিটিভ রূপ নেই, ঠিক আছে, যেহেতু এই ভার্বের পজিটিভ রূপ নেই, সেগুলোকে আমরা কিছু স্পেশাল ভার্ব দিয়ে পজিটিভে রূপান্তর করতে পারি। সেটা কি কি, এটা একটু খেয়াল করব আমরা, সেটা কি কি দিয়ে করতে পারবো। পজিটিভ ভার্বগুলো যেগুলো অন্য ভার্বকে হেল্প করে, সেগুলো নিয়ে আমরা একটা স্টিকি নোটে আমি দেখাই তোমাদের, তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। স্টিকি নোটে যদি আমি একটু তোমাদের দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা। সেটা হচ্ছে, সেটা মেক হতে পারে, মেক হতে পারে, সেটা হ্যাভ হতে পারে, সেটা গেট হতে পারে, সেটা হেল্প হতে পারে, সেটা লেট হতে পারে, ঠিক আছে। সাধারণত এই পাঁচটি কাজ করে, এই পাঁচটি দিয়ে আমরা দেখার চেষ্টা করব, ঠিক আছে। এই যে স্টিকি নোট এখানে আমরা রাখলাম, তাহলে স্টিকি নোট বুঝতে পারছো এটা, ঠিক আছে। এটা আরেকটু যদি ছোট করি তাহলে তোমরা বুঝতে পারবে, আমি এখানে দিয়ে দিচ্ছি, আর এটাকে আমি একটু সরিয়ে নিচ্ছি। তাহলে দেখো এই যে দেখো স্টিকি নোট, স্টিকি নোটের মতো আমি কতগুলো ভার্ব লিখেছি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। মেক, হ্যাভ, গেট, হেল্প, লেট, এই ভার্বগুলো পজিটিভ, যে ভার্বগুলো পজিটিভ হয় না সেই ভার্বগুলোকে আমরা এই বিশেষ নিয়মে এগুলোকে আমরা কি করতে পারি, পজিটিভে রূপান্তর করতে পারবো। তাহলে পজিটিভে রূপান্তর করতে পারবো আমরা বিশেষ নিয়মে। তাহলে আমরা একটু মুছে দিচ্ছি, দেখো বিশেষ নিয়মে আমি এগুলোকে কি করতে পারবো, পজিটিভ বানাতে পারবো। সেটা কিভাবে, তাহলে এই যে মেক দ্বারা পজিটিভ স্ট্রাকচারটা কি হবে, সেটা আমরা ক্লিপসে যাই, তাহলে বুঝতে পারবা স্ট্রাকচারটা কেমন হবে। স্ট্রাকচারটা হবে হ্যাভ এবং গেট, এটা একটু খেয়াল করো, হ্যাভ এবং গেট, এই যে দেখো সাবজেক্ট, সাবজেক্টের পরে হ্যাভ, এনি টেন্স, যে কোনো টেন্স হতে পারে, দেন যাকে দিয়ে করাবা সে কমপ্লিমেন্ট, তারপরে ভার্ব ইন সিম্পল ফর্ম, ভার্ব ইন সিম্পল ফর্ম, বেস ফর্ম। তাহলে আই হ্যাভ হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাই, আই হ্যাভ হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাই। আর সেটাই যদি গেট হয় তাহলে টু হয়, এটা আমি পরে আসতেছি, একসাথে পড়াবো। এটা প্যাসিভ সহ দিয়েছে, দাঁড়াও আমি একটু আগে মেকটাকে তোমাদের বুঝিয়ে দিই, তাহলে সুবিধা হবে। আমি আগে মেকটা বুঝাই, তিনটার একই স্ট্রাকচার, একটু খেয়াল করো তাহলে বুঝতে হবে। মনে করো আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, খেয়াল করে দেখো আমি তাকে দিয়ে কাজটি করাই, আই মেক হিম ডু দ্য ওয়ার্ক। এটাকে তুমি দেখো আমরা এটা আরেকটা বড় করি, আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, সেম জিনিস হবে আই হ্যাভ হিম ডু দ্য ওয়ার্ক, আই হ্যাভ হিম ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক। তাহলে খেয়াল করে দেখো, আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, আই হ্যাভ হিম ডু দ্য ওয়ার্ক। আসলে এখানে কাজ কে করে দেখো, এই যে হিম, এই কাজটা করে হচ্ছে এই হিম, এই কাজটা করে হচ্ছে হিম। তাহলে বুঝবা কিভাবে যেটা পজিটিভ ভার্ব, আমি কিন্তু কোনো কাজ করছি না, এই যে আমি যে সাবজেক্ট, আমি কিন্তু কোনো কাজ করছি না, ঠিক আছে। তাহলে আমি কিন্তু কোনো কাজ করছি না, এটা মনে রাখবা। তাহলে কে করছে, হিম, এই যে ডু এর কাজটা আমি তাকে দিয়ে কাজটা করাই, তার মানে আসলে কে করে, হি ডাজ। খেয়াল করে দেখো, আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাই, মানে হি ডাজ দ্য ওয়ার্ক।
আমি শুধু পরিস্থিতি তৈরি করি কিন্তু আমি কাজটি করি না। আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, তাহলে এটা কি হয়ে গেল? হি ডাজ দ্য ওয়ার্ক। আই হ্যাভ হিম ডু দ্য ওয়ার্ক, হি ডাজ দ্য ওয়ার্ক। তাহলে ইটস ভেরি ইম্পর্টেন্ট, আমাদের দেশে যেটা বলা হয় বা ক্লিপসে যেটা বলা আছে দেখো, এই যে তোমার এখানে কমপ্লিমেন্ট, এই যে মেকের পরে এটা এনি টেন্স হতে পারে, এটা কিন্তু এনি টেন্স হতে পারে, মনে রাখবা। মেক এখানে হ্যাভও দিতে পারো, সেম স্ট্রাকচার, এনি টেন্স। তারপরে যাকে দিয়ে করাবা, এই যে কমপ্লিমেন্ট, এরপরে ভার্ব ইন সিম্পল ফর্ম মানে বেস ফর্ম, এই লোকটা কাজটা করবে। আমি বলেছি এই লোকটাই কাজটা করবে, এই লোকটাই হচ্ছে কাজটা করবে আর কি। হ্যাঁ, তাহলে আমরা কি দিব দেখো, নিজে না করে মিস্টার বিন আমাদের হাসায়, তাহলে মিস্টার বিন মেক্স আস লাফ। কে হাসে? আমরা হাসি, মিস্টার বিন কিন্তু হাসে না। মিস্টার বিন মেক্স আস লাফ। যদি বলে হাসালো, তাহলে বলবো মিস্টার বিন মেড আস লাফ, মেড আস লাফ। তাহলে এই যে দেখো, দ্য রোবার মেড দ্য টেলার গিভ হিম দ্য মানি, আসলে এই টাকাটা দিবে কে? দেখো, এই যে টেলারটাই টাকাটা দিবে। দ্য রোবার ফোর্সড দ্য টেলার, এই সেন্টেন্সের অর্থটা দেখো, ফোর্সড দ্য টেলার টু গিভ হিম দ্য মানি, বাধ্য করা, নিজে না করে অন্যকে দিয়ে করানো। সাধারণত মেকটা অনেক সময় বাধ্য হয়ে করতে হয়, তুমি স্বইচ্ছায় কাজটি করছো না। এই যে নোট, নোট দিয়ে দিয়েছে দেখো, ফোর্সের পরে নাউন প্রোনাউন, তারপরে টু প্লাস ভার্ব। ঠিক আছে, তাহলে এই লোকটা কাজটা করবে, তখনই সেটা অ্যাক্টিভ ভয়েস হয়ে যাবে, এখানে বেস ফর্ম হয়ে যাবে। এই যে দেখো, এখানে বেস ফর্ম, এই জায়গায় বেস ফর্ম হবে। তাহলে সেটা আমরা আরো কিছু মেকের এক্সাম্পল দেখি, তারপরে হ্যাবিটটা দেখবো সেম। এই যে দেখো, এনি টেন্স, এটা পাস্ট টেন্স। অ্যাটেন্ড, এটা ভার্বের বেস ফর্ম। কাজটা কে করলো? এই সেলসম্যান করলো, সেলসম্যানটি করলো এখানে। একইভাবে দেখো মেক্স, এই যে অলওয়েজ দ্য চিলড্রেন স্টে, কাজটি কে করবে? চিলড্রেন করবে, চিলড্রেন করবে, এখানে বেস ফর্ম হবে। দেখো এখানে বেস ফর্ম। বি দেখো, বেস ফর্ম, এখানে বেস ফর্ম ব্যবহার করতে হচ্ছে। এটা যে কোনো টেন্সে যেতে পারে। ইজ মেকিং, দেখো ইজ মেকিং হিজ ক্যাবিনেট মেম্বার্স সাইন, আসলে সাইনটা কে করছে? ক্যাবিনেট মেম্বাররাই করছে। সাইনটা কে করেছে? ক্যাবিনেট মেম্বাররাই করেছে। মেড দ্য স্টুডেন্ট প্যারেন্টস, এখানে সাইন করেছে কি? দেখো, এই যে দেখো, দ্য স্টুডেন্টস প্যারেন্টসই সাইন করেছে, সাইন করেছে। তাহলে অ্যাক্টিভ ভয়েস মানে কি? আমি মেকের পরে যে নাউন প্রোনাউনটা ব্যবহার করব, সেই মূলত কাজটি করবে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে পজিটিভ ভার্ব, নিজে না করে অন্যকে দিয়ে করানো। তাহলে আমরা যদি সেই সেন্টেন্সে যাই, আমি যদি বলি হি মেক্স মি লাভ, দেখো সে আমাকে হাসায়, সে কিন্তু নিজে হাসে না। এটা কিন্তু যে কোনো টেন্সে হতে পারে। এই যে মেকটা, চাইলে আমি কি বলতে পারি দেখো, চাইলে আমি বলতে পারি আই মেড হিম ডু দ্য ওয়ার্ক। ঠিক আছে, এটাও সেম মিনিং, আই হ্যাড হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করালাম। টেন্স অনুযায়ী এটা পাস্ট টেন্স হতে পারে। এটা কিন্তু কি হতে পারে? তোমার চেঞ্জ হতে পারে, এটা একটু খেয়াল করে দেখবা, এটা চেঞ্জ হতে পারে, টেন্স অনুযায়ী এটা চেঞ্জ হতে পারে। ঠিক আছে, যেমন আমি তাকে দিয়ে কাজটি করাচ্ছি, আই এম হ্যাভিং হিম ডু দ্য ওয়ার্ক, আই এম হ্যাভিং হিম ডু দ্য ওয়ার্ক। তাহলে দেখো টেন্স অনুযায়ী কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। আই এম হ্যাভিং হিম ডু দ্য ওয়ার্ক, আমি যদি একটা ছোট করি, একই লাইনে আসুক, আই এম হ্যাভিং হিম ডু দ্য ওয়ার্ক। অথবা আমি তাকে দিয়ে করাবো, আই উইল হ্যাভ হিম ডু দ্য ওয়ার্ক। দেখো ডুটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, ডুটা কিন্তু কি হচ্ছে না? চেঞ্জ হচ্ছে না। এই যে দেখো, হিমটা ঠিক আছে, এখানে টেন্স অনুযায়ী এটা চেঞ্জ হয়ে গেছে। দেখো এটা টেন্স অনুযায়ী এটা চেঞ্জ হয়ে গিয়েছে, এটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমি চাইলে এগুলোকে কালার চেঞ্জ করে দিতে পারি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এই যে দেখো, এটা টেন্স অনুযায়ী চেঞ্জ হয়ে গেল, এই যে টেন্স অনুযায়ী এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে মেক, দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। আর হিমটা আমরা রেড কালারই রাখি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে বোঝার জন্য। ঠিক আছে, এটা বোঝার জন্য সুবিধা হবে। আর এখানে ডুটা দেখো বেস ফর্ম, এটা একটু খেয়াল করে দেখো। এই চারটাতে একটু খেয়াল করো, এই চারটাকে যদি আমরা হলুদ হলে তোমরা দেখতে পারবা না, আমি অন্য একটা কালার দিচ্ছি, এটা দিচ্ছি, এটা কিন্তু বেস ফর্ম। একটু জিনিস খেয়াল করে দেখো,
এখানে কিন্তু কোনো চেঞ্জ হবে না, কখনো ডাজ হবে না, কখনো টু দেয়া যাবে না, কিন্তু এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। মেড, হ্যাড, এম হ্যাভিং, উইল হ্যাভ, উইল মেক, এখানে কিন্তু উইল মেকও দিতে পারো। আই উইল মেক ইউ ডু দ্য ওয়ার্ক, সেম কথা, সেম। আই উইল মেক হিম ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক, আই উইল মেক হিম ডু দ্য ওয়ার্ক, সেম জিনিস। এই কাজটা কে করতেছে? হিম করতেছে, হিম করছে। তাহলে এই ভুলটা আশা করি আর কখনো হবে না। আমরা পজিটিভ ভার্বের এবার আগেরটাতে যাই, ওই হ্যাভেরটাতে যাই, গেটেরটা পরে আসি। এই যে দেখো হ্যাভের ক্ষেত্রে নিয়মটা, আগে হ্যাভের নিয়মটা পড়ে নিই, ঠিক আছে? হ্যাভের নিয়মটা আমরা পড়ে নিব, তারপরে অন্য কিছুতে যাব। এই যে দেখো হ্যাড, এখানে হ্যাড দেয়া আছে। হিজ অ্যাডভাইজার অ্যারেঞ্জ, অ্যারেঞ্জটা হচ্ছে V0 বেস ফর্ম। এই অ্যাডভাইজার কাজটা করবে, তাহলে এখানে দেখো বেস ফর্ম, বেস ফর্ম হয়ে যাবে, ঠিক আছে? বেস ফর্ম হবে। তাহলে আমরা অন্তত এই পার্টটা বুঝে নিলাম, এইটা বুঝলাম। এই যে হ্যাভের পরে এই যে হ্যাভ এনি টেন্স, সেম কথা, হ্যাভের পরে কি হয়ে যাবে? এনি টেন্স। তারপরে নাউন প্রোনাউন যাকে দিয়ে করাবা সে আসবে, তারপরে ভার্বের বেস ফর্ম। এখানে একটা কথা লিখেছে ইউজুয়ালি পার্সন, এখানে পার্সন নাও হতে পারে। ইউজুয়ালি কথাটা বলেছে, তার মানে এটা পার্সন হতেও পারে, নাও পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আসো, একই স্ট্রাকচার যদি গেট দিয়ে হয় তাহলে আবার বেস ফর্ম হবে না, তখন তোমাকে ভার্ব ইন ইনফিনিটিভ টু ব্যবহার করতে হবে। তাহলে সেম সেন্টেন্সটা আমি আবার একটু দেখছি, তোমার একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবা। আই হ্যাড দ্য বয়, আই হ্যাড দ্য ম্যান ডু দ্য ওয়ার্ক, আমি লোকটিকে দিয়ে কাজটি করালাম। এবার আমি একটু চেঞ্জ করে দিলাম, খেয়াল করে দেখো সেম জিনিস, এটা কি হয়ে যাবে? আই গট দ্য ম্যান টু ডু দ্য ওয়ার্ক, টু ডু দ্য ওয়ার্ক, ওকে, টু ডু দ্য ওয়ার্ক। তাহলে এই দুটি সেন্টেন্স একটু খেয়াল করে দেখো, টু ডু দ্য ওয়ার্ক। এখানে কিন্তু হ্যাডের পরে নাউন প্রোনাউন, তারপরে একটু খেয়াল করো, এখানে যদি আমি রেড কালার দিয়ে দিই তাহলে তোমাদের জন্য বুঝতে হবে, ভালো হবে। আর এখানে কিন্তু গট দ্য ম্যান টু ডু, এখানে কিন্তু গট দ্য ম্যান টু ডু, এই জায়গাটা একটু খেয়াল করে দেখো, এইটাকে আলাদা কালার দিচ্ছি তাহলে সুবিধা হবে। এখানে হচ্ছে টু, সেম মিনিং, শুধু পার্থক্যটা খেয়াল করো, সেম মিনিং কিন্তু শুধু পার্থক্যটা খেয়াল করো, কিন্তু এটা টেন্স অনুযায়ী চেঞ্জ হতে পারে। এই যে এইটা গট, এটা টেন্স অনুযায়ী চেঞ্জ হতে পারে। তাহলে আমরা এখানেও ব্ল্যাক করে দিই, তাহলে এটা টেন্স অনুযায়ী চেঞ্জ হতে পারে। আচ্ছা, তাহলে এখানে ডু, তাহলে এখানে ডুটা কি দাঁড়াচ্ছে দেখো, গেটের ক্ষেত্রে এই এম এই লোকটাই কাজ করবে, কিন্তু এখানে টু প্লাস ভার্ব দিতে হবে। আর হ্যাডের ক্ষেত্রে বেস ফর্ম দিতে হবে। তাহলে আমরা শিখলাম মেক আর হ্যাভের ক্ষেত্রে বেস ফর্ম ব্যবহার করতে হবে, কিন্তু গেটের ক্ষেত্রে টু প্লাস ভার্ব ব্যবহার করতে হবে। মেক এবং হ্যাভের ক্ষেত্রে তোমার বেস ফর্ম ব্যবহার করতে হবে, গেটের ক্ষেত্রে টু প্লাস ভার্ব ব্যবহার করতে হবে, ঠিক আছে? টু প্লাস ভার্ব ব্যবহার করতে হবে। আচ্ছা, এবার আমরা আসি, এটা গেল অ্যাক্টিভ ভয়েস, কারণ এখানে এই লোকটাই কাজটা করবে, এই লোকটাই কাজটা করবে। এখন আমি যখন প্যাসিভ করব তখন দুটি সেম হয়ে যাবে, দেখো গট অথবা হ্যাড একই রকম হয়ে যাবে। হ্যাড, এরপরে দ্য ওয়ার্ক নিয়ে আসলাম, কাজটি, দ্য ওয়ার্ক, তারপরে আমরা কি দিয়ে দিব? ভার্বের পাস্ট পার্টিসিপল ডান, এরপরে বাই মি, তোমার কি হয়ে যাবে? বাই দ্য ম্যান, ঠিক আছে? বাই দ্য ম্যান, বাই দ্য ম্যান। এবার একটা জিনিস খেয়াল করো, যখন এই সেন্টেন্সটাকে আমি প্যাসিভ করছি, এইটুকু কিন্তু সেম আছে, সাবজেক্ট প্লাস এটুকু কিন্তু সেম আছে, এটুকু কিন্তু সেম আছে, কিন্তু এখানে এই যে দা ওয়ার্কটা এখানে চলে আসছে দেখো, আর এটা হয়ে গিয়েছে ডান, এই ভার্বটা যেটা সেটা হয়ে গেছে দেখো ডান, ঠিক আছে? এই ওয়ার্কটা এখানে চলে আসছে, এই যে দেখো এই ওয়ার্কটা এখানে চলে আসছে, এই ওয়ার্কটা হচ্ছে অবজেক্ট, সেটা হ্যাড এবং গেটের পরে চলে এসেছে। যখন এটা কাজটা আগে চলে আসবে, এবার দেখো তো এই ওয়ার্ক কি এই ডানের কাজটি করেছে? না, অর্থাৎ এই ওয়ার্ক কিন্তু এই কাজটি করছে না। তাহলে বুঝবা কিভাবে পরীক্ষার হলের মধ্যে? পরীক্ষার হলের মধ্যে এটা বুঝবে কিভাবে? আমি একটু এখানে আবার একটু যাই, তাহলে আমি পরীক্ষার হলে তুমি এটা বুঝবা কিভাবে যে তোমার
অ্যাক্টিভ না প্যাসিভ সেটা তুমি বুঝবা কিভাবে? আমরা এটা বুঝবো কিভাবে? এখানে দেখো, এই যে যখন প্যাসিভ হবে ইউজুয়ালি থিং, দেখো ইউজুয়ালি হচ্ছে থিং, এ কাজটা করবে না, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। আর হ্যাভ আর গেট এনি টেন্স, এই যে দেখো এখানে লিখে দিয়েছে হ্যাভ আর গেট এনি টেন্স। তারপরে কমপ্লিমেন্ট বলতে ওই যে ইউজুয়ালি থিং বলেছে, থিং না ব্যক্তি হতে পারে, কিন্তু সে কাজটি করবে না, সে কাজটি করবে না। দেখো মেরি হ্যাড জন ওয়াশ দ্য কার, এখানে এই ওয়াশের কাজটা কে করেছে? জন, এই জন্য এটা অ্যাক্টিভ ভয়েস। আর গট দ্য জন টু ওয়াশ, গট দ্য জন টু ওয়াশ, এই জন কিন্তু ওয়াশের কাজটি করেছে। তাহলে গেট থাকার কারণে এখানে টু প্লাস ভার্ব হয়েছে, আর হ্যাড থাকার কারণে এখানে বেস ফর্ম, কিন্তু দুটার সেম অর্থ। দেখো সেম অর্থ, যে দেখো জন ওয়াশড দ্য কার অ্যাক্টিভ, জন ওয়াশড দ্য কার অ্যাক্টিভ, এই যে দেখো জন ওয়াশড দ্য কার, এটা অ্যাক্টিভ, এটাও অ্যাক্টিভ, এটাও অ্যাক্টিভ। তাহলে মেক আর হ্যাভের ক্ষেত্রে বেস ফর্ম, কিন্তু গেট হলে টু প্লাস ভার্ব। কিন্তু যখন প্যাসিভ হবে তখন গেট আর হ্যাড একই নিয়ম ফলো করবে, দেখো কোনো চেঞ্জ হবে না, সেম নিয়ম ফলো করবে। সেটা কি? এই যে কার, এই কারটা আগে চলে এসেছে, দেখো এই কারটা আগে চলে এসেছে, এই কারটা এখানে চলে এসেছে, এই যে দেখো কার, দা কার, ঠিক আছে কার, হ্যাঁ এই কারটা এখানে চলে এসেছে কার। আগে কে ছিল? জন, জন, ঠিক আছে জন। তাহলে মেরি গট দ্য কার, এই কারটা আগে চলে আসলো, কার ওয়াশড, মেরি হ্যাড দ্য কার ওয়াশড। এবারে বাই জন বলতে পারো, বাই, যে জনটা এখানে আছে, এখানে কিন্তু বাই আছে, কিন্তু এখানে বাই আছে, দ্য কার ওয়াজ ওয়াশড বাই সামবডি বা প্যাসিভ। তাহলে এখানে কি আছে? এই যে এই জায়গায় আমরা বলতে পারি এখানে কি আছে? বাইয়ের পরে একটা দেয়া আছে, হ্যাঁ বাইয়ের পরে এখানে জন দেয়া আছে, সাম, এটা দেয়া আছে বাই। তাহলে মেরি গট দ্য কার ওয়াশড। তাহলে আমি তোমাকে সহজ একটা উদাহরণ দিয়ে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করব। তাহলে আমি যদি বলি আই হ্যাড মাই হেয়ার, বা আই হ্যাড মাই হাউস, আই হ্যাড দ্য হাউস দিই, আই হ্যাড দ্য হাউস, ঠিক আছে আই হ্যাড দ্য হাউস, এখানে আমি ব্র্যাকেটে দিলাম মনে করো পেইন্ট। তুমি পরীক্ষার হলে বুঝবা কিভাবে? একটু খেয়াল করো, পরীক্ষার হলে এটা বুঝবা কিভাবে? আচ্ছা এখানে সরি, এখানে পেইন্টটা পড়েনি, তুমি পরীক্ষার হলে কিভাবে বুঝবা? ঠিক আছে পরীক্ষার হলে বুঝবা কিভাবে? তোমার আসলে কাজটা কে করছে সেটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে আমি যদি এটা বলি খুবই গুরুত্বপূর্ণ, তাহলে এই যে তুমি পরীক্ষার হলে বুঝবা কিভাবে? দেখো তো হাউস কি পেইন্টের কাজ করছে? দেখো বাড়ি কি নিজেই পেইন্টের কাজ করছে, না কেউ না কেউ করছে? পরীক্ষার হলে তুমি বুঝবা কিভাবে? দেখো আই হ্যাড দ্য হাউস পেইন্ট, পরীক্ষা এটা আসলো, ঠিক আছে তুমি তাকাবা এই পেইন্টের সাথে হাউসের সম্পর্কটা, অ্যাক্টিভ না প্যাসিভ সেটা বুঝবা কিভাবে? এই হাউস যদি নিজে পেইন্টের কাজটা করে তাহলে সেটা অ্যাক্টিভ, আর যদি না করে তাহলে সেটা প্যাসিভ হয়ে যাবে, ঠিক আছে তাহলে সেটা কি হয়ে যাবে? প্যাসিভ হয়ে যাবে। আমি এটা ডিলিট করে দিচ্ছি, প্যাসিভ হয়ে যাবে। এখন আমি যদি আরেকটা সেন্টেন্স লিখি, I had the man, ব্র্যাকেটে আগের মতোই পেইন্ট। তাহলে এটার সাথে ওই দুটার পার্থক্যটা খেয়াল করে দেখো, এটার সাথে এই সেন্টেন্সের পার্থক্যটা খেয়াল করো। এরপরে পেইন্ট আমরা বলতে পারি দা হাউস, এখানে একটা জিনিস দিতে পারি, দেখো দা হাউস। এই দুইটা সেন্টেন্সের মধ্যে পার্থক্যটা তোমাকে ভালো করে বুঝতে হবে। তাহলে আই হ্যাড দ্য হাউস পেইন্ট, আরেকটা হচ্ছে আই হ্যাড দ্য ম্যান পেইন্ট দ্য হাউস, পার্থক্য হচ্ছে এতটুকু। তুমি এবার খেয়াল করে দেখো এই যে এই কাজটি কে করছে? এই যে দেখো এই পেইন্টের কাজটি এই লোকটা করতেছে, ঠিক আছে এই লোকটা কাজটা করতেছে। তখন তুমি এখানে কি দিবা? বেস ফর্ম দিবা। কিন্তু এটা যদি গেট হতো, এটা যদি গেট হতো,
ঠিক আছে, মনে করো এখানে যদি গেট হতো, যদি এটা দিয়ে লেখা অনেক টাফ, গেট হতো, তাহলে এখানে কি হতো, টু পেইন্ট। তাহলে গেট দা হতে তাহলে কি হতো, আই হ্যাড দ্য ম্যান পেইন্ট দ্য হাউস। তাহলে আমি বলবো আই, একইভাবে গট, এই গেটটা আবার গট হয়ে যাবে, পাস্ট টেন্স হবে। ঠিক আছে, এটা পাস্ট টেন্স, আমি আচ্ছা পাস্ট টেন্সই লিখি, না হলে তোমাদের জন্য বুঝতে সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমি যদি এখানে বলি গট, হ্যাঁ গট, তাহলে গট হলে ঠিক থাকবে দ্য ম্যান টু পেইন্ট, টু পেইন্ট। কিন্তু যদি হ্যাড হয় তাহলে আমরা দিব শুধু পেইন্ট দ্য হাউস। তাহলে আই হ্যাড দ্য ম্যান পেইন্ট দ্য হাউস, আমি লোকটিকে দিয়ে বাড়িটি রং করালাম। আর আসলে লোকটা রংটা করলো কে, এই লোকটা, এই যে দেখো এই লোকটা রংটা করলো, এই লোকটা রংটা করলো। ঠিক আছে, আর গট দ্য ম্যান টু পেইন্ট দ্য হাউস সেম কথা। কিন্তু এই সেন্টেন্সে দেখো হ্যাড এখানেও গট হতে পারে, তাহলে এখানেও দেখো গট হতে পারে, এখানেও সেম কথা গট হতে পারে। ঠিক আছে, এখানে গড হতে পারে। যখন এখানে গড হবে তখন সেম জিনিস, হাউস তো আর পেইন্টের কাজ করবে না, তাহলে এটা কি হয়ে যাবে, আই হ্যাড দ্য হাউস পেইন্টেড, আই হ্যাড দ্য হাউস পেইন্টেড। ঠিক আছে, না এটা হতে পারে না স্বপ্নিল, পরে আমি উত্তর দিব। ঠিক আছে, ওটার ভিন্ন প্যাসিভ হবে, মেকের প্যাসিভটা হবে ডিফারেন্ট স্ট্রাকচারে, এটা দিয়ে হবে না। আমরা এবার যাই, দেখো দেখো এই যে এবার তুমি এখানে একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা। জর্জ ইজ গেটিং, জর্জ ইজ গেটিং হিজ টিচার, এই যে দেখো টিচার নিজেই কাজটা করবে, এই জন্য টু গিভ, টু গিভ কেন, এই যে গেটিং আছে এখানে দেখো, গেটিং আছে এখানে, গেটিং আছে, ইজ গেটিং, এটা টেন্স অনুযায়ী চেঞ্জ হয়েছে, তাহলে গেট থাকলে আমরা টু গিভ দিব, কারণ টিচার নিজেই কাজটা করতেছে, টিচার নিজেই কাজটা করতেছে। মেরি হ্যাজ হ্যাড, পারফেক্ট টেন্স, হ্যাজ হ্যাড এ ফ্রেন্ড টাইপ, এখানে টাইপের কাজটা করবে কে, এই ফ্রেন্ড, টাইপের কাজটা করবে কে দেখো, এই ফ্রেন্ড, এখানে যে ফ্রেন্ডটা থাকবে সেই টাইপের কাজটা করবে, তাহলে এটা অ্যাক্টিভ, এই জন্য টাইপ। ইজ হ্যাভিং, এটা কন্টিনিউয়াস টেন্স, হিজ ফাদার কন্ট্যাক্ট, তাহলে কন্ট্যাক্ট কে করবে, ইজ ফাদার নিজেই করবে, তাহলে এটাও বেস ফর্ম। হ্যাভ আছে, হ্যাভ হ্যাভ বেস ফর্ম, গেটিং গেট টু প্লাস ভার্ব, আবারও হ্যাড টেন্স অনুযায়ী চেঞ্জ হয়েছে, কিন্তু এখানে দেখো বেস ফর্ম, এই যে দেখো এটা হচ্ছে বেস ফর্ম। ঠিক আছে, এটা একটু খেয়াল করে দেখো, এটা বেস ফর্ম, এটা বেস ফর্ম। কিন্তু সেম জিনিসটা যদি আমি গট দিয়ে করি, গট বা গেট, তখন এখানে দেখা যাচ্ছে কি হয়ে যাচ্ছে, টু ব্রিং হিম, টু ব্রিং, টু ব্রিং ব্যবহার করতে হচ্ছে। তাহলে যখন তোমার হ্যাভ হচ্ছে, হ্যাড হচ্ছে, তখন আমরা বেস ফর্ম ব্যবহার করব, আর যখন গেট জাতীয় ভার্ব আসবে তখন আমরা টু প্লাস ভার্ব ব্যবহার করব। আর যখন প্যাসিভ হবে তখন আমরা বুঝবো কিভাবে, এই যে এখানে কিছু প্যাসিভ স্ট্রাকচার আছে, এখানেও কিন্তু প্যাসিভ স্ট্রাকচার আছে, এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল হ্যাভ গেট, এটা একটু খেয়াল করো। এই যে তাকাবা কিভাবে, এটা ক্লিনড হয়েছে কেন, হিজ শার্টস, এই শার্ট কি নিজে ক্লিনডের কাজ করেছে, করেনি, এই শার্ট কিন্তু নিজে তাহলে কি করেনি, দেখো এটা কাজটা করেনি সে, শার্ট কিন্তু ক্লিনের কাজ করবে না, তাহলে শার্ট ক্লিনের কাজ করছে না, এই যে দেখো শার্ট ক্লিনের কাজ করছে না, তাহলে ক্লিনড হয়ে যাবে, এই জন্য প্যাসিভ। বুঝবা কিভাবে, শার্টের দিকে তাকিয়ে বুঝবা যে শার্ট তো নিজে নিজে ক্লিন করতে পারে না, তাহলে এটা প্যাসিভ হয়ে যাবে। একইভাবে হার কার, কার কি নিজে নিজেকে রিপেয়ার করবে না, তাহলে এই যে দেখো V3 রিপেয়ার্ড, প্যাসিভ। তাহলে ব্যক্তি বস্তুর সাথে সম্পর্ক না, সম্পর্ক হচ্ছে যে কাজটি করবে সে যদি ওইখানে বসে তাহলে কি হবে, অ্যাক্টিভ, যদি না বসে তাহলে সেটা হয়ে যাবে প্যাসিভ, আর কিছু না। এই যে হার পেপার, দেখো পেপার, পেপার কি নিজে নিজেকে টাইপ করে না, তখন এটা কি হয়ে যাচ্ছে, দেখো টাইপড, এখানে কিন্তু টু নাই। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, যখন প্যাসিভ করবা তখন হ্যাভ এবং গেট একই নিয়ম ফলো করবে, সেম স্ট্রাকচার ফলো করবে, সেম জিনিস ফলো করবে। আচ্ছা, ইজ হ্যাভিং এ প্রেস কনফারেন্স অ্যারেঞ্জড, এবার এই প্রেস কনফারেন্স কি নিজে নিজেকে অ্যারেঞ্জ করবে, এই কি নিজে নিজে অ্যারেঞ্জ হয়েছে, হবে না, তাহলে এটা হচ্ছে না, তাহলে এটা প্যাসিভ স্ট্রাকচার। তাহলে প্রেস কনফারেন্সের কারণে এখানে কি হয়েছে, অ্যারেঞ্জড। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, একটা সেন্টেন্স আছে, ম্যারি গট হার হাজব্যান্ড অ্যারেস্টেড, ব্যক্তির ক্ষেত্রেও এটা হতে পারে, কিল্ড হতে পারে। এখন এখানে কেন অ্যারেস্টেড দিল, তুমি তো হয়তো চিন্তা করতে পারো হার হাজব্যান্ড, হাজব্যান্ড তো ব্যক্তি, তাহলে দেখেন অ্যারেস্টেড হওয়ার, অ্যারেস্ট হওয়ার কথা। বিষয়টা হচ্ছে ম্যারি
হাজবেন্ড ম্যারিকে কাছে যখন যৌতুক চাইলো, অত্যাচার করলো, যৌতুক চাইলো, তখন সে পুলিশকে দিয়ে তার হাজবেন্ডকে কেস দিয়ে অ্যারেস্ট করালো। তাহলে হাজবেন্ড কিন্তু নিজে নিজে অ্যারেস্ট হয়নি। এই যে দেখো, হাজবেন্ড কিন্তু নিজে নিজে অ্যারেস্ট হয়নি। ঠিক আছে, তাহলে এটা অ্যারেস্ট হয়নি, হাজবেন্ড নিজেই কি হয়ে গেছে, অ্যারেস্ট হয়ে গেছে, এই জন্য এটা অ্যারেস্টেড। ঠিক আছে, এবার এই হাজবেন্ডটা যদি পুলিশ হতো, যে সে আরেকজনকে অ্যারেস্ট করেছে, মনে করো তার হাজবেন্ডকে দিয়ে যে ব্যক্তিটি তাকে ডিস্টার্ব করলো, বিরক্ত করলো, তাকে অ্যারেস্ট করালাম, তাহলে সেন্টেন্সটা কি হবে? তাহলে সেন্টেন্সটা কি হবে একটু খেয়াল করে দেখো। ম্যারি যদি বলি হ্যাড হার, আমরা এখানে ওখানে কি ছিল, হাজবেন্ড ছিল সম্ভবত, আমরা একটু দেখি। হ্যাঁ, হাজবেন্ড। তাহলে ম্যারি হ্যাড হার হাজবেন্ড অ্যারেস্ট দ্য বয়। ছেলেটি তাকে মনে করো ইফটিজিং করেছে, পুলিশের বউকে ইফটিজিং করেছে মনে করো। তাহলে এবার ম্যারি কি করলো, তার হাজবেন্ড হচ্ছে পুলিশ, এই হাজবেন্ড হচ্ছে পুলিশ, হ্যাঁ, রেড কালার দেয় যেহেতু পুলিশ, এটা রেড কালার দিয়ে দিই, রেড। হ্যাঁ, এই যে পুলিশ, এটা মনে রাখো। তাহলে যেহেতু তার হাজবেন্ড পুলিশ, এবার তাকে দিয়ে ওই ছেলেটাকে অ্যারেস্ট করালো, কাকে, এই যে দাওয়া, যে ছেলেটা তাকে ইফটিজিং করেছিল, অ্যারেস্ট করালো। তাহলে একই জিনিস যখন তার হাজবেন্ড নিজেই অ্যারেস্ট করতেছে, তখন এটা অ্যারেস্ট হয়ে যাচ্ছে। বা গেট হলে কি হতো, টু অ্যারেস্ট হতো। এই সেন্টেন্সটাই গেট হলে কি হতো, টু অ্যারেস্ট হতো, এই আর কিছু না। তাহলে গেট হতে টু অ্যারেস্ট ব্যবহার করতে হতো। কিন্তু যখন আমি এই সেন্টেন্সটা প্যাসিভ করব, তাহলে হয়ে যাবে ম্যারি হ্যাড দ্য বয় অ্যারেস্টেড বাই হার হাজব্যান্ড, অ্যারেস্টেড বাই হার হাজব্যান্ড। আশা করি বুঝতে পেরেছো। এই জন্য একইভাবে দেখো, রিক ওয়াজ হ্যাভিং হিজ হেয়ার, এই চুল কি নিজে নিজেকে কাটবে, কাটবে না, তাহলে এটা প্যাসিভ হয়ে যাবে V3। এটা কিন্তু V3, খেয়াল করে দেখো, এটা হচ্ছে V3, এটা হচ্ছে V3, কাট কাট কাট, ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে রিক ওয়াজ হ্যাভিং হিজ হেয়ার কাট কাট কাট, ঠিক আছে, কাট কাট কাট। তাহলে আশা করি আর সমস্যা হবে না। দেন তোমরা বুঝতে পেরেছো অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসের মধ্যে পার্থক্য যেটা, সেটা বুঝতে পেরেছো। মেকের প্যাসিভ এই নিয়মে হবে না, এটা ভিন্ন নিয়মে। আমরা একটু পরের সেন্টেন্সের দিকে যাচ্ছি। লেট, লেটেও বেস ফর্ম হবে, কিন্তু লেটের অর্থ অনুমতি দেওয়া, আর কিছু না, মিনিং আলাদা। এই যে ইট মিনস অ্যালাউ অর পারমিট, সেম লেটের ক্ষেত্রেও বেস ফর্ম হবে। লেটের ক্ষেত্রেও এই যে দেখো, সাবজেক্টের পরে লেট, টেন্স অনুযায়ী লেট চেঞ্জ হবে, তারপরে নাউন বা প্রোনাউন, তারপরে ভার্বের বেস ফর্ম। লেটের অর্থ হচ্ছে জাস্ট অনুমতি দেওয়া, আমি তাকে করতে দেই, যেতে দেই, খেতে দেই, লিখতে দেই, আমি তাকে করতে দেই। এই যেটার অর্থ হচ্ছে অ্যালাউ বা পারমিট, তুমি এটা দিয়েও বলতে পারো অ্যালাউ বা পারমিট। কিন্তু অ্যালাউ পারমিটের ক্ষেত্রে এখানে কিন্তু টু প্লাস ভার্ব হবে, ঠিক আছে। অ্যালাউ পারমিটের ক্ষেত্রে এখানে কিন্তু টু প্লাস ভার্ব হবে, কিন্তু এখানে বেস ফর্ম হবে। লেটের ক্ষেত্রে বেস ফর্ম হবে, অ্যালাউর ক্ষেত্রে টু প্লাস ভার্ব হবে, ঠিক আছে। আর অ্যালাউ ইন্টারচেঞ্জ উইথ লিভ হুইচ মিনস টু গো অ্যাওয়ে, এটা তো জানো তোমরা মিনিংটা। এই যে লেট হিজ ডটার সুইম, এই যে দেখো বেস ফর্ম, লেট হিজ ডটার সুইম। অ্যালাউড হলে টু সুইম, অ্যালাউড হলে টু সুইম, পারমিটেড হলে টু সুইম, টু সুইম। লেট হলে লিভ, দেখো বেস ফর্ম লিভ। লেট হলে মেক, বেস ফর্ম, ঠিক আছে। ইজ লেটিং টেন্স অনুযায়ী চেঞ্জ হতে পারে, বেস ফর্ম হ্যান্ড। লেট আছে, বেস ফর্ম স্পেন্ড। ইজ গোয়িং টু লেট আছে, তাহলে এটা কি হবে, রাইট। লেটস আছে, এটা হবে ওয়াচ, এটা হবে কি, ওয়াচ, ঠিক আছে। এইটা মনে রাখবে। তাহলে লেট হলে বেস ফর্ম হবে, এটার অর্থটা ডিফারেন্ট, এই আর কিছু না। ওটা হচ্ছে নিজে না করে অন্যকে দিয়ে করানো, আর এটা হচ্ছে কাউকে অনুমতি দেওয়া, কোনো কাজ করতে অনুমতি দেওয়া। সাধারণত লেটেরও প্যাসিভটা অপ্রচলিত, ব্যতিক্রম কিছু প্যাসিভ আছে, আজকে বলছি না, অন্য কোনো দিন হয়তো আবার আলোচনার সময় বলবো যেগুলোর ব্যতিক্রম প্যাসিভগুলো কিভাবে হয়, যদিও পরীক্ষা আসে না, জ্ঞান অর্জনের জন্য তোমার লাগবে, এটা হচ্ছে মূল বিষয়। দেন এরপরে হেল্প, হেল্প হচ্ছে এমন একটা ভার্ব যেখানে টু দিতে পারো, আবার হেল্পের অর্থ হচ্ছে সাহায্য করা, এটার অর্থ হচ্ছে সাহায্য করা। এরপরে নাউন প্রোনাউন, ঠিক আছে। তারপরে এখানে বেস ফর্ম হতে পারে, ইনফিনিটিভ হতে পারে, বেস ফর্ম হতে পারে, আবার কি হতে পারে, ইনফিনিটিভ হতে পারে, ঠিক আছে। অর্থাৎ এখানে দুইটা স্ট্রাকচারই হতে পারে, আমি একটু লিখে দিচ্ছি, এটা দুইটাই রাইট হবে, হ্যাঁ।
তাহলে আই হেল্প হিম ডুও বলতে পারো, টু ডুও বলতে পারো। আমি তাকে কাজটি করতে সাহায্য করি মনে করো। খেয়াল করে দেখো এখানে ডুটাও হতে পারে টু ডুও হতে পারে, সেম, এটা মনে রাখবা। ডু ইও হতে পারে, আচ্ছা তাহলে একটু খেয়াল করে দেখো ডু টু ডু, এখানে এটা যে কোনো টেন্সে হতে পারে, এটা যে কোনো টেন্সে হতে পারে, এটা যে কোনো টেন্স হতে পারে, কিন্তু এখানে আমি তোমায় করতে সাহায্য করি। তাহলে এখানে টু দিলেও কোনো সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটা অপশনাল, টু দিলে ভালো, না দিলে আরো ভালো, আর কোনো সমস্যা নেই। টেন্স অনুযায়ী বাকিটা হবে। এটারও প্যাসিভটা অপ্রচলিত, কম ব্যবহার হয়। তাহলে মোটামুটি আমরা একটা ধারণা পেলাম। এই যে দেখো হেল্পের ক্ষেত্রে তাহলে আমরা কি বলতে পারি, হেল্পড ম্যারি ওয়াশ। আবার টু ফাইন্ড, এই যে দেখো এই টুটা দিলেও কোনো সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই। এই যে ব্র্যাকেট মানে তোমার অপশনাল, দিলে ভালো, না দিলেও কোনো সমস্যা নেই, দিলে ভালো, না দিলে কোনো সমস্যা নেই। এই যে দেখো এখানে হয়ে গেছে ফাইন্ড, তাহলে এখানে টু দিলা কোনো সমস্যা নেই, এখানে টু দিলেও কি হতো না, কোনো সমস্যা হতো না। তাহলে এখানে টু দিলেও কি হতো না, কোনো সমস্যা হতো না, কোনো সমস্যা হতো না। তাহলে টেন্স অনুযায়ী চেঞ্জ হতে পারে। এখন আমি কিভাবে চিন্তা করবো, দ্য টিচার মেড জোয়ান, কাকে দিয়ে করেছে, জোয়ানকে দিয়ে, তাহলে বেস ফর্ম, তাহলে যা আছে তাই থাকবে। এই যে এটা যা আছে তাই থাকবে। এবার এই হার কার, কার কি নিজে নিজেকে রিপেয়ার করবে না, তাহলে এটা হয়ে যাবে রিপেয়ার্ড, তাহলে রিপেয়ার্ড। এবার নিজে নিজে করবা, এলেন গট মার্ভিন, মার্ভিন একজনের নাম, তাহলে সে নিজেই কিন্তু টাইপ করছে, তাহলে কি হয়ে যাবে টু টাইপ, কারণ এখানে কি আছে দেখো টু আছে, এই যে গট আছে, গট হলে তাহলে টু টাইপ হার পেপার, পেপার আগে আসলে টাইপড হয়ে যেত, পেপার আগে আসলে টাইপড হয়ে যেত। তো এই হচ্ছে মোটামুটি তোমাদের একটা ধারণা। এবার কিছু প্রশ্ন করেছে অনেক, দেখি আমি একটু প্রশ্নগুলো দেখি, আর খুব বেশি আলোচনা করব না, এখানে অনেকে প্রশ্ন করেছো। না প্যাসিভ, মেকের প্যাসিভটা ডিফারেন্ট হবে। আজকে আর না, সমস্যা নেই, আর পড়াবো না, পজিটিভ পর্যন্ত দুইটা টপিক না পড়ালে কেমন হয়, বুঝছো? এটা টাইম পাওয়া যায় না, অনেক ক্লাস হয়ে যাবে। হ্যাঁ যা পড়াচ্ছি সবই অ্যাডমিশনের জন্য দরকার, বেসিকের জন্য দরকার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা ওটা মেকের যেটা প্যাসিভ হবে সেটা হবে এরকম, মনে করো হি মেক্স মি লাভ, মনে করো হি মেক্স মি লাভ, এটাকে প্যাসিভ করবো হচ্ছে ভাবে আই এম মেড টু লাভ বাই হিম। হ্যাঁ এটা একটু ব্যতিক্রম, এটা হচ্ছে এটাকে প্যাসিভ করো, হি মেক্স মি কে প্যাসিভ করো, মি হলে আই হয়ে গেল, মিটা আই হয়ে গেল। আর প্রেজেন্ট টেন্স থাকলে আজকে আমরা প্যাসিভ নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা এটা প্রেজেন্ট ইনডিফিনিট, দেখো এটা প্রেজেন্ট ইনডিফিনিট, হি মেক্স মি, মিটা এখানে আই হয়ে গেছে, আই অ্যাম মেড প্রেজেন্ট টেন্সের কারণে এম ইজ আর, তারপর ভি3, তাহলে আই অ্যাম মেড। আর এই যে লাভ, এই লাফের আগে একটা বেস ফর্ম হয়ে যাবে, এই টু প্লাস ভার্ব হয়ে যাবে, দেখো এখানে টু প্লাস ভার্ব, আর বাই হিম, ঠিক আছে? তাহলে এই লাফের আগে একটা টু দিতে হবে, যেটা বেয়ার ইনফিনিটিভ, ওইটা টু প্লাস ভার্ব ব্যবহার করতে হবে, যেটা বেয়ার ইনফিনিটিভ। আর বাকিগুলোর অপ্রচলিত, এটা আমি আজকে না বলি, অনেক সময় হয়ে যাচ্ছে, ধৈর্য অনেকের ব্রেন লোড নিতে পারছে না, ঠিক আছে? জব ইংলিশের জন্য এক একজনের এক একটা পয়েন্ট, কোনটা বেস্ট বলা যাবে না, প্রত্যেকটা বইয়েরই আলাদা আলাদা গুণ থাকে, এক একটা বইয়ের কোয়ালিটি এক এক রকম, এক একটা বইয়ের ভালো দিক এক এক রকম, কেউ এই চ্যাপ্টার ভালো লিখেছে, কেউ এই চ্যাপ্টার ভালো লিখেছে, যার কাছে যেটা ভালো লাগে, যার নয়নে যেটা ভালো লাগে। সো ধন্যবাদ তোমাদের আমার সাথে থাকার জন্য, অনেকক্ষণ সঙ্গ দিলা তোমরা। আমরা নেক্সট ক্লাসটা আমরা পরে এখান থেকে শুরু করবো আবার, আশা করি সেই পর্যন্ত আমার সাথে থাকবে। আর কোনো প্রশ্ন আশা করি তোমাদের জন্য নেই, তো ভালো থাকবে, আল্লাহ হাফেজ।